অনেকদিন পর রাষ্ট্রপতির প্রকাশ্যে আসা এবং ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধানকে তার পাশে থাকা একটা সত্য বার্তা। শেখ হাসিনা সত্যি ফিরছেন, তিনি দেশে ফিরে আসছেন, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সমর্থন ও গুরুত্ব হারাচ্ছেন প্রফেসর ইউনূস। এদিকে এবার রাষ্ট্রপতি অ্যাকশন নিতে শুরু করেন, দেশের পরিস্থিতি গুড়িয়ে দেন একদিনের মধ্যেই। শেখ হাসিনাকে দেশে ফিরাচ্ছেন ডক্টর ইউনূসের উপর কঠিন আক্রমণ করে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এই বক্তব্যটি যথেষ্ট যে আমি দেশে ফিরবো, সমস্ত মামলার মুখোমুখি আমি আদালতের সামনে হব, তারপরে দেখবো যে কত ধানে কত চাল। এখানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো, জাস্ট তিনটা বিষয় নিয়ে। প্রথম, নাম্বার ওয়ান, শেখ হাসিনা বলছে যে আমার কোনো প্রভু নাই, বিধায় আমি ক্ষমতায় থাকতে পারি নাই। কদিন পর তো আমরাই সরকারে আসবো। ও বাবা 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 বাবা, কদিন পর তো আমরাই সরকারে আসবো। দেশটা কি তোমার মামার বাড়ি যে তোমার মামার বাড়ির আবদার ক্ষমতায় আসবা, সরকারে আসবা, মামার বাড়ির মানুষকে বলবা আর তোমার মামারা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? মিস্টার জলহস্তি, এদের মতো জুকারদেরকে নাকি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রদানের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে? ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে। এবং আমি অত্যন্ত আশাবাদী উঠেছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন। 11 মাস হয়ে গেল, দেশে কোনো শৃঙ্খলা নেই। গৃহযুদ্ধ যদি বলেন, গৃহযুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে। এই মাপটাই গৃহযুদ্ধ। কি হতে যাচ্ছে ঢাকায়, বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলি কর্মসূচির কথা সামনে এসেছে। হ্যাঁ, অনেক কর্মসূচির কথা সামনে আসে এবং রাষ্ট্রপতি বিশাল একটি ঘটনা ঘটিয়ে দিচ্ছেন। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেক কথা উঠেছিল, রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেকে আন্দোলন করছিল। ইতিমধ্যে আমরা কি শুনতে পারি? রাষ্ট্রপতির পাশে অনেকে দাঁড়িয়েছে এবং সেই ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি বিশাল বিশাল ঘটনা ঘটাচ্ছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মধ্যে তুলপার ঘটনা ঘটে। আপনারা জানেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মীরা সুযোগ খুঁজছিল কখন দেশে আসবে, কখন দেশের মধ্যে গন্ডগোল ঘটাবে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতার চেয়ারটি দখল করবে। গাইজ, দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, অন্যদিকে সমন্বয়ক, উপদেষ্টা, আরও যারা নেতাকর্মী রয়েছে তারা কি বলতেছে, তাদের কথাগুলো শুনলেও আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই আপনারা দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখবেন। এই কয়েক মাসে অনেকেই বলেছিল রাষ্ট্রপতি নিষ্ক্রিয়, কেউ কেউ বলেছিল তাকে সরিয়ে দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন মনে হচ্ছে হিসাবটা উল্টে গেছে। অনেকদিন পর রাষ্ট্রপতির প্রকাশ্যে আসা এবং ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধানকে তার পাশে থাকা, এটা নিছক সৌজন্য নয়, বরং একটা সত্য বার্তা। বার্তা কি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, নাকি ক্ষমতা থেকে অপসারিত আওয়ামী লীগের জন্য রয়েছে? চলুন একটা একটা করে বুঝে নিই। রাষ্ট্রপতি সাধারণত খুব বেশি সামনে আসেন না, তার কার্যকলাপ থাকে সীমিত, অনেকটাই নীরব। কিন্তু এই মুহূর্তে দেশের অস্থিরতা, বিচার বিভাগের চাপ, সেনাবাহিনী সতর্ক অবস্থানে। এই সময় প্রকাশ্যে আসা এক প্রকার পজিশনিং। তিনি যে শুধু একা এসেছেন তা কিন্তু নয়, সঙ্গে ছিলেন দেশের সর্বোচ্চ সামরিক শক্তির প্রতীক সেনাপ্রধান। দুজনকে একসাথে দেখা মানে এটা বোঝানো রাষ্ট্র ক্ষমতার লেজিটিমেসি কোথায় এখন কেন্দ্রীভূত। রাষ্ট্রপতি আর সাংবিধানিক রূপকথার চরিত্র নয়, বরং বাস্তব কর্তৃত্বের প্রতিফলন হয়ে উঠেছেন। রাষ্ট্রপতি চাইলে সরকার বদলাতে পারেন, এমন কথা বহুবার শুনেছিলাম। এর অর্থ আসলে কি দাঁড়ায়? অনেকদিন ধরে এই গুঞ্জন ছিল রাষ্ট্রপতির হাতে নাকি এমন কিছু ক্ষমতা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব। তখন মনে হতো কথাগুলো খুবই তাত্ত্বিক। কিন্তু এখন রাষ্ট্রপতির এই উপস্থিতি এবং পাশে সেনাপ্রধানের নীরব সম্মতি এই জল্পনাকে নতুন করে অক্সিজেন দিচ্ছে। আমরা জানি, আমাদের সংবিধানে প্রেসিডেন্ট যদি মনে করেন সংসদ বা সরকার ব্যর্থ, তাহলে তিনি বিকল্প ব্যবস্থার আহ্বান করতে পারেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি যে নিজে আবার দৃশ্যপটে ফিরেছেন, এটা কি সেই প্রস্তুতির অংশ? এমন প্রশ্ন কিন্তু উঠা শুরু হয়েছে। নাকি এটি অন্তর্বর্তীকালীন সরকারকে এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কোনো কৌশল? আরেকটা দিক এখানে আলোকপাত করা উচিত। সাম্প্রতিক সময়ে একটা সুর উঠেছিল বা গুঞ্জন উঠেছিল রাষ্ট্রপতিকে সরানো হতে পারে, তিনি তাদের অনুগত না থাকলে তাকে অপসারণ করা হবে, এমন কথাও বলা হচ্ছিল। কিন্তু সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির এই সাক্ষাতে সেই গুঞ্জন একেবারে ঠান্ডা হয়ে গেছে। রাষ্ট্রপতি নিজেই যেন বুঝিয়ে দিলেন তিনি কারো হাতের পুতুল নন, বরং বর্ষিয়ান, সম্মানিত এবং শক্তপোক্ত
অবস্থানে রয়েছে। তার পাশে সেনাপ্রধান, এটা শুধু প্রতীকী নয়, কার্যকর সমর্থনের ইঙ্গিত। অর্থাৎ যাদের মনে হয়েছিল প্রেসিডেন্টকে ম্যানেজ করা যাবে, তারা এখন বিপাকে পড়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই পুরো বিষয়টা আওয়ামী লীগের জন্য কি বার্তা দিচ্ছে? আওয়ামী লীগ ভাবতো সেনাপ্রধান তাদের রাজনীতিতে কোনো ছাড় দিবেন না। নানা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির যেন শেষ নেই আওয়ামী লীগপন্থীদের। যদিও সেনাপ্রধানের রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হস্তক্ষেপ করাটাও খুব একটা জটিল বিষয় না। আবার রাষ্ট্রপতি তাদের পক্ষে দাঁড়াবে না বা তিনিও বেকায়দায় আছেন, এমন নানা বক্তব্য আওয়ামী লীগপন্থীদের মধ্যে বেশ লক্ষ্য করা গেছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রপতি দৃঢ়, সেনাপ্রধান নিরপেক্ষ রাষ্ট্রের প্রধান সুরক্ষাকারী। এটা আওয়ামী লীগের জন্য একটা গ্রিন সিগন্যাল হতে পারে। তাদের ফেরার রাস্তা এখন সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রযন্ত্রের সাথে আলোচনার মধ্য দিয়ে তৈরি করতে হবে। সরাসরি আন্দোলনও খুব একটা সফল হবে না, বরং দরকার হিসেবে সংলাপ ভিত্তিক কৌশল। এই মুহূর্তে আমরা তিনটা দিক দেখতে পাচ্ছি। প্রথমত, রাষ্ট্রপতি ও সেনাবাহিনী এখন এক পৃষ্ঠায় আছেন, সরকারের উপর চাপ বাড়ছে। দ্বিতীয়ত, ইউনূস সরকার এখনো স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন বাড়ছে। তৃতীয়ত, আওয়ামী লীগ যদি এই সংকেতগুলো বুঝতে পারে, তাহলে তারা গোপনে আলোচনার টেবিল খুঁজবে, যেখানে প্রেসিডেন্ট হবেন গ্রান্টার। অর্থাৎ রাজনীতিতে যারাই ফিরতে চায়, তাদের এখন রাষ্ট্রপতির দিকেই তাকাতে হবে। আমার মনে হয় আজকের এই অবস্থা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ক্ষমতা কার হাতে? নির্বাচিতদের, না প্রতিষ্ঠানগুলোর, নাকি অন্য কারো হাতে? আপনি কি ভাবেন? রাষ্ট্রপতি কি আরো সক্রিয় হয়ে উঠবেন? এই অবস্থান থেকে কি অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব? আর আওয়ামী লীগ, তারা কি নতুন করে হিসাব করতে শুরু করছে? যারা নাকি আওয়ামী বিরোধী আছে, আমার মনে হয় তাদের গলা বা তাদের রুহু কাঁপানোর জন্য এই বক্তব্যটি যথেষ্ট, যে আমি দেশে ফিরব, সমস্ত মামলার মুখামুখি আমি আদালতের সামনে হব, তারপরে দেখব যে কত ধানে কত চাল। দর্শক বন্ধুরা, এখানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো, জাস্ট তিনটা বিষয় নিয়ে। প্রথম, নাম্বার 1, শেখ হাসিনা বলছে যে আমার কোনো প্রভু নাই, বিধায় আমি ক্ষমতায় থাকতে পারি নাই, বা আমি 100 মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চাইনি, বিধায় আমি সেখান থেকে চলে আসছি। শেখ হাসিনার 2 নম্বর বক্তব্য, বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা হয়েছে, বা বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে, বা মব জাস্টিসটা হচ্ছে মব সন্ত্রাস, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। তৃতীয়, শেখ হাসিনা বলল যে সবাই সমন্বয়ে এগিয়ে আসেন, যার যতটুকু আছে তাই নিয়ে আসুন, আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি আপনাদেরকে ততটুকুই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা এইভাবে বলে। দ্যাট মিনস এখানে শেখ হাসিনা সাপোর্ট দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, যারা নাকি বর্তমান আপনার বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী আছেন তাদের জন্য। কারণ বর্তমান আওয়ামী লীগের মিছিল মিটিং করার জন্য বা নানান কেস মামলা চালানোর জন্য যত সহায়তা দরকার, সমস্ত সহায়তা দিবেন শেখ হাসিনা তিনি নিজেই, তার মুখ থেকে শুনতে পারলেন। এখন আসুন যে প্রথম বক্তব্যকে নিয়ে, যে আমার নামে আপনারা নোটিশ পাঠান, মামলার নোটিশ পাঠান, আমি দেশে আসব, এসে মামলার মুখোমুখি করব। আপনি বিষয়টা বোঝেন? হ্যাঁ। এবং এই যে আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো বললাম, এটার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন? সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা যে বললো যে 5 আগস্ট কিংবা জুলাই মাসে যত হত্যাকাণ্ড হয়েছে, এভরিথিং, যত হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড কিভাবে হলো, কেমনে হইলো, কার গলিতে মরলো, কে মারলো বা কারা মারলো, এগুলোর একটা ময়না তদন্ত জাতিসংঘ থেকে চেয়েছে। এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালের সরকার। মানে শেখ হাসিনার প্রতিটি ওয়ার্ড বর্তমান আপনার কাত্তারুয়ানা ভাই, ঠিক আছে, স্বাভাবিক মিলে যাচ্ছে ভাই, প্রতিটি ওয়ার্ডের কথা মিলে যাচ্ছে, প্রতিটি কথা, যে আমি গণহত্যা করিনি। শেখ হাসিনা কনফিডেন্স নিয়ে বর্তমান কথাগুলো বলতেছে যে শেখ হাসিনা গণহত্যা করেনি। তো গণহত্যা করছে কে? তো যে বা যারা করছে, ময়নাতদন্ত দেয় না কেন? জাতিসংঘ তো চেয়েছে, দেয় না কেন বলেন তো? কারণ দিলে ফেসে যাবে। আর শেখ হাসিনার কনফিডেন্স, এর জন্য কনফিডেন্স না, কারণ তিনি তো হুকুম দেয়ই নাই
ওই যে তিনি আরেকটা কথা বলছেন, আপনারা বলবেন যে পুলিশ তো আপনার ভাই ফায়ারিং টায়ারিং করছে, তো শেখ হাসিনা তো বলছে রে ভাই আমাদের বাংলাদেশে সংবিধানে আছে পুলিশের উপরে যদি কেউ হামলা করতে চায় তাহলে পুলিশ তার জীবন আপনার রক্ষা করার জন্য তিনি ফায়ার করতে পারবে, এটা কারো হুকুমের প্রয়োজন নেই। ওই যে বড় বড় অফিসারদের বা ডিআইজি বা এসপি ওসি বা এদের কোনো হুকুমের প্রয়োজন নাই রে ভাই। পুলিশ কমিশনারের আপনার হুকুমের প্রয়োজন নাই, আইজিপির আপনার হুকুমের প্রয়োজন নাই, এটা সংবিধানে করাই আছে যে পুলিশ গুলি করতে পারবে। তো সেই অনুযায়ী পুলিশ সংবিধান অনুযায়ী নিষ্পাপ এবং তার জীবন রক্ষা করার সাথে তিনি ফায়ারিং করছে। আর এই ফায়ারিংকেই আমরা বলি যে শেখ হাসিনার হুকুমে পুলিশ আপনার গণহত্যা চালাইছে। এই হচ্ছে আমাদের বাঙালিদের ভূমিকা, মানে অল্প জ্ঞানে যাকে বলে মানে বিরাট জ্ঞানী, মানে বিজ্ঞানী হয়ে যায় আমরা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাঙালিদের বর্তমান অবস্থান। তবে সত্য কথা বা যেটা বাস্তব কথা সেটা হচ্ছে ভাই শেখ হাসিনা তো বাংলাদেশে আসবে, আর আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সকল মানুষের সহায়তা চেয়েছে। তিনি সমস্ত মামলা মোকদ্দমার মুখোমুখি হবে, অতি দ্রুতই হবে। তো যারা নাকি বর্তমান আওয়ামী বিরোধী আছেন, মব জাস্টিস ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত চালাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে ফ্রি, একদম ফ্রি ভাই, হ্যাঁ, একটা অ্যাডভাইস দিব, ছেড়ে দেন, ভালো হয়ে যান, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যান। আমাদের মতো যারা নাকি সাধারণ মানুষ আছে, যাতে আপনাদেরকে নিয়ে সমালোচনা না করতে পারি, এই ধরনের সুযোগ যাতে আমরাও না পাই বা আমাদের কখনো দিবেন না। আর আমরাও চাই না এই ধরনের কোনো নিউজ পড়ার জন্য। তবে এটাও বাস্তব, যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন। শেখ হাসিনা কি তবে সত্যি সত্যি ফিরছেন, তিনি দেশে ফিরে আসছেন, সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? ফিরে আসলে তিনি কি স্বইচ্ছায় আসছেন, নাকি সরকার আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন? কোনটা ঘটতে যাচ্ছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছে। কারণ গতকালকেই শেখ হাসিনার অনেকদিন পরেই মনে হলো শেখ হাসিনার একটা বড় অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেল এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় 20 মিনিটের মতো তিনি বক্তব্য দিলেন। সেই বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল, শোনা গেল। কি বলতে চাইলেন তিনি কি সত্যিই দেশে ফিরে আসছেন? দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে? তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হবে, নাকি কোনো নির্দিষ্ট একটা জায়গায় গৃহবন্দী করে রাখা হবে, যেমনটা 2007 সালে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে একটি ভবনে? এই ব্যাপারগুলো নতুন আগ্রহের জন্ম দিচ্ছে। কি বললেন শেখ হাসিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে আলোচনা করবে এই ভিডিও দিলাম। শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে, শেখ হাসিনা কি ফিরছেন কিনা এই আলোচনা যখন করছি, তখন শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়াতে দেখছি। 2005 সালের 2024-এর আগস্টের 5 আগস্টে যেদিন তিনি ভারতে চলে গেলেন, সেদিনকার সেই বিমান যাত্রার লাইভ টেলিকাস্ট করেছিল ভারতের অনেক গণমাধ্যম। কোন রুটে যাচ্ছে বিমান, এখন কোন জায়গায় আছে। ভারতের একটা গণমাধ্যম সেখানে বলেছিল যে দিল্লিতে আসার পরে তিনি আবার এই বিমানেই কিছুক্ষণ যাত্রা বিরতির পরে লন্ডনে চলে যাবেন, এরকম লাইভ টেলিকাস্ট করতে দেখেছিলাম আমরা। সেই ভিডিওরই একটা কাটছাট করে নতুন করে আবার সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে চলে গেছেন। বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এটা নিয়ে একটা ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যে এই যে শেখ হাসিনা লন্ডনে চলে গেছেন, এরকম প্রচার যেগুলো করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোর কোনো ভিত্তি নেই। রিউমার স্ক্যানার বলছে যে এগুলো মিথ্যা গুজব। আবার এমনটাও দেখা যাচ্ছে শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাদের 3 জনকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও বানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হচ্ছে। অনেক কিছুই হচ্ছে। এআইয়ের যুগে যখন আমরা প্রবেশ করেছি তখন এআই দিয়ে অনেক কিছু হতে আমরা দেখছি, ভবিষ্যতেও হয়তো দেখব, যেটা হয়তো কখনো কখনো নোংরামির সীমা ছাড়িয়ে যাবে। কখনো কখনো শেখ হাসিনার পক্ষের মানুষগুলো ব্যঙ্গভাবে প্রফেসর ইউনূসকে উপস্থাপন করার চেষ্টা করবেন, কখনো প্রফেসর ইউনূসের পক্ষের সমর্থকগুলো শেখ হাসিনাকে ব্যঙ্গ করে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটাই দেখতে থাকতে হবে। এইসব গুজব গুঞ্জনের মাঝে শেখ হাসিনার একটা অডিও আলাপ, গতকালকে অডিও আলাপ না, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বোধহয় বক্তৃতা দিয়েছেন, সেরকম একটা অডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইউটিউব ঘেটে আমরা সেই অডিও যখন শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ 2-3টা কথা বলেছেন। তার মধ্যে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি দেশে ফিরতে চান এবং তিনি এক পর্যায়ে তার যে বিচার হচ্ছে
তাকে যে সাজা দেওয়া হয়েছে এগুলোর সমালোচনা করা, কিসের বিচার, কিসের সাজা, কিসের আদালত, এই আদালতে কিভাবে আমার বিচার হয়, এই ধরনের কথা তো বলেছেনই। যে আদালতে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছিল সেই আদালতে আমার বিচার কিভাবে হয়, এরকম আলাপ জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় কি হয়েছিল। এই আন্তর্জাতিক সমর্থন ও গুরুত্ব হারাচ্ছেন প্রফেসর ইউনূস। ছাত্র জনতাকে বিকল্প ভাবার সময় এসেছে। প্রফেসর ইউনূস অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে এসেছিলেন এবং আমরা তাকে এনেছিলাম। তার স্টার্টিংটা ছিল অসাধারণ। যতদিন পর্যন্ত তিনি রাইট ট্র্যাকে ছিলেন আমরা তাকে অ্যাবসলিউট সমর্থন দিয়ে এসেছি এবং তাকে 5 বছর চেয়েছিলাম। কিন্তু প্রফেসর ইউনূসের প্রতি জনগণের অ্যাবসলিউট সমর্থন ছিল, নিরঙ্কুশ সমর্থন ছিল। জনগণ জিকির করতো 4-5 বছর চাই। আলেম ওলামারা দোয়া করতো যে ইউনূস জীবিত থাকতে বাংলাদেশে কোনো নির্বাচন চাই না। সেই প্রফেসর ইউনূস এখন আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন, গুরুত্ব হারাচ্ছেন এবং বিপ্লবীদের থেকে প্রফেসর ইউনূসের মূল শক্তি যারা ছিল ছাত্র জনতা এবং ইসলামপন্থী তাদের থেকে দূরে সরে গেছেন। ইউনূস চলে যেতে চাইলে কেউ আর তাকে আটকাবে না। কেন এই অবস্থা হলো? ওই এক লন্ডন বৈঠক ইউনূসকে ধ্বংস করেছে। বিএনপি তারেক রহমান হুমকি ধামকি দিয়েছে, ভারত ভয় দেখিয়েছে। ইউনূস সাহেব যেহেতু একটু দুর্বল চিত্তের, অনেক দূরে গিয়েছেন, কিন্তু এক পর্যায়ে দুর্বল চিত্তের না হলে একবার বলেন যে আমি চলে যাই, পদত্যাগের সিদ্ধান্ত। কেন? আবার থেকেছেন আপনি ভারতের কোলে উঠেছেন, আপনি বিএনপির ফাঁদে পা দিয়েছেন। ওই যে লন্ডন কেলেঙ্কারি, ইউনূসের মতো মহান ব্যক্তিকে লন্ডন কেলেঙ্কারি খেয়ে দিয়েছে। ওই লন্ডন কেলেঙ্কারি তারেক রহমানকেও খেয়ে দিবে, লিখে রাখেন, আমরা বলেছিলাম না? এমন একদিন আসবে ওই লন্ডন বৈঠকে কি কথা হয়েছিল, তারেক রহমান কি বলেছিল, এটা ফাঁস হবে অডিও আকার। তখন বুঝবেন যে তারেক রহমানের রাজনীতি ওইখানেই শেষ, কারণ সেটা আনফেয়ার কিছু ছিল। তো লন্ডন কেলেঙ্কারি পরেই কিন্তু জামাত চরমনা এনসিপি বেঁকে বসেছে। তাদের কথা যে বাংলাদেশে কি রাজনৈতিক দল শুধু একটা? যে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এপ্রিলে নির্বাচন, আর লন্ডনে গিয়ে বলেন যে রোজার আগে নির্বাচন, ফাজলামি। অন্য কেউ নাই? তারেক রহমানের সাথে আপনি জয়েন্ট স্টেটমেন্ট দেন। ইউনূস ওইখানেই শেষ। এই জন্য বলেছি ইউনূসের মেয়াদ মূলত ওই লন্ডন বৈঠক খেয়ে দিয়েছে। এবং এর ফলে দেখেন এখন জুলাই সনদ দিতে পারছে না, জুলাই চার্টার হচ্ছে না, কোনো ঐক্যমত হচ্ছে না, ঐক্যমত কমিশন ব্যর্থ। এদিকে বলা হয়েছিল যে 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিবে, কিন্তু 30 কর্মদিবস তো শেষ, কোনো জুলাই ঘোষণাপত্র আছে? নেই এখন। তো এই হচ্ছে বাস্তবতা দর্শক। তো এই জায়গাটায় ইউনূসের শক্তি শেষ, লন্ডন কেলেঙ্কারি খেয়ে দিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক গুরুত্ব কমছে, দিস ইজ রিয়ালিটি। কপাল খারাপ ইউনূসের, সম্মানজনক বিদায় নিতে পারছে না। তবে হ্যাঁ, ভালো, আমার মনে হয় যে জুলাই সনদ দিতে না পারলে এই জুলাই আগস্টের মধ্যে বা শেষের দিকে ইউনূস সাহেব চলে যাবেন। এখন ছাত্র জনতা বিকল্প খুঁজবে। হ্যাঁ, ওই দুর্বল চিত্তের কাউকে বিকল্প বানানো যাবে না, বিকল্প খুঁজতে হবে এমন কাউকে যার জীবনের কোনো ভয় থাকবে না, যে শহীদ মিনারে শপথ নেবে, যে সংবিধানকে এসে লাথি দিবে, যে চুপ্পুকে ঘাট ধরে বাইর করে দিবে, যে সেনাবাহিনীকে সংস্কার করবে। একজন সাবেক কোনো সেনাপ্রধানও হতে পারে বিকল্প হিসেবে, আমরা জানি, তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে। শহীদ মিনারে শপথ নেবে, শহীদ পরিবারের কাছে। এই চুপ্পু টুপ্পুর কাছে শপথ নেবে না, বাংলাদেশ সংস্কার করে দিয়ে যাবে। আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব সেটা পারবে, ভারতের সাথে খেলবে, ভারতকে শায়েস্তা করবে, পারবে, চীনের কাছে যাবে, চুক্তি করবে, মানে বিপ্লবী বাংলাদেশ হবে, সেটাই হয়তো হবে। এখন আমরা দেখেছি একটা সময় আরব আমিরাতের যে খলিফা আমির, তাকে ফোন দিতেন আর তিনি কারাগার থেকে বন্দীদের ছেড়ে দিতেন সম্মানে, যথেষ্ট গুরুত্ব ছিল। সে আরব আমিরাত টাকা পয়সা দেয় না, কাতার দিবে বলে দেয় না, চীনের প্রতিশ্রুতি অর্থ ডিসবার্স হচ্ছে না, আমেরিকা চায়নাও দেয় না যে ইউনূস আমেরিকাপন্থী। আমেরিকাই ছিল ইউনূসের মূল ভরসা, কিন্তু এখন আমেরিকা এবং ভারতকে এক করে ফেলতে চায় ইউনূস সরকার, যে আমেরিকা ভারত একসাথে খেলো। ভারতের তো নিজস্ব তেমন কোনো পাওয়ার নেই, কারণ তাদের টাকা নেই। বাংলাদেশে ভারত যা করেছে অতীতে যুক্তরাষ্ট্রের সহায়তা করেছে, যেমন 2008 সালে নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছে ভারত আমেরিকার সহায়তায়। এরপরে যা করেছে আমেরিকা বিরোধিতা করলো, আমেরিকাকে ম্যানেজ করে ভারত করেছে। ভারতের শক্তি মানে আমেরিকার শক্তি। এখন সেই ভারত আমেরিকাকে আবার এক কাতারে এনেছে ইউনূস সরকার, যে আপনারা মিলেমিশে আমাদের শাসন করেন, বুদ্ধি দেন, আপনাদের কথায় চলি। ইউনূস গুরুত্ব হারিয়েছে, ফ্রান্সে গুরুত্ব পাচ্ছে না, যুক্তরাজ্যে আপনারা দেখেছেন যে ওই যুক্তরাজ্যের একমাত্র অর্জন মূলত তারেক রহমানের সাথে মিটিং করে আকাম ঘটিয়ে আসা, প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে পারেননি। এটা গুরুত্ব কমার আলামত, কমেছে। একসময় গুরুত্ব মানে জনগণ সাথে থাকলে গুরুত্ব বাড়ে, আর বিএনপির কোলে উঠলে আপনার গুরুত্ব তো থাকবে না। হুজুরদের দোয়া নাই আপনার উপর, আপনি হুজুরদের না জিজ্ঞেস করে লন্ডনে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, দোয়া থাকবে? থাকবে না। কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। ও বাবা 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 বাবা, কদিন পর তো আমরাই সরকারে আসবো।
দেশটা কি তোমার মামার বাড়ি, যে তোমার মামার বাড়ির আবদার, ক্ষমতায় আসবা, সরকারে আসবা, মামার বাড়ির মানুষকে বলবা, আর তোমার মামারা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? বিষয়টা কি এরকম ভাবতেছো মিস্টার জলহস্তি? এদের মতো জুকারদেরকে নাকি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রদানের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে? দেখেন আপনারা যা ভালো মনে করেন। আরেকটা জুকারকে আপনারা দেখবেন, ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো, 2 মাস আগে জানাবো। তো ইলেকশনের তারিখ জানে না ইলেকশন কমিশনার, মানে সে কিন্তু প্রধান ইলেকশন কমিশনার। যে নির্বাচন হবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে, যে নির্বাচনের মূলার জোস ডক্টর ইউনূস বিএনপিকে ঠিক মতো খাইয়েছে এবং সবশেষ লন্ডনে তারেক রহমানকেও খাইয়ে এসেছে, সেই মূলার জোস খুব চমৎকার ভাবে বলে দিল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। সে নিজেই জানে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, অথচ বিএনপি লাফিয়ে লাফিয়ে একদম কি বলবো, পল্টন থেকে লাফাতে একদম আগারগাঁও ইলেকশন কমিশন পর্যন্ত পৌঁছে গেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, 280টা আসন পাবে, এরপর পুরো দেশব্যাপী লুটপাটের মহা সাম্রাজ্য কায়েম করবে। তাদের নেতাকর্মীরা পুরো দেশব্যাপী একটা অপশাসনের মহা উৎসব পালন করবে। মানে মুখিয়ে আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ক্ষমতায় বসবে আর লারেলাপ্পা করে ফেলবে বাংলাদেশের অর্থনীতিকে, শাসন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে ফেলবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দেবেন না, এটা আমরা অনেকবার বলেছি, বারবার বলছি, আবারও বলবো এবং সবশেষে ধরাটা খাবে হচ্ছে বিএনপি। 11 মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস 10 বার বা 11 বারের মতো বিদেশ সফর করেছেন। প্রত্যেকটা সফর থেকে তিনি ফিরে এসেছেন অশ্বডিম্ব হাতে, অর্থাৎ কোনো ফায়দা হয়নি, কোনো দেশ একটা পয়সার বিনিয়োগ পর্যন্ত করে নাই। IMF এর যে কিস্তির টাকা সেটা মনে হয় বাকি আছে। আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক মহাজন, আন্তর্জাতিক প্লেয়ার, কত কথা। প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যখন শুল্ক আরোপ করেছিলেন 37%, তখন ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছিলেন। বাংলাদেশের মিডিয়াতে এত বাজেভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছিল যে ডক্টর ইউনূসের চিঠির কারণে ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত করেছেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে এমন কি হলো, 37% থেকে 2% কমিয়ে 35% শুল্ক আরোপ করা হলো? আপনারা আশ্চর্য হবেন, সেই যে শুল্ক স্থগিত করা হয়েছিল এটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, এখানে আরো অনেকগুলো দেশ যুক্ত ছিল, যে দেশগুলোর শুল্ক সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থগিত করে রেখেছিল। কিন্তু আমাদের সেই ডক্টর ইউনূস এবং তার যে চৌবাচ্চা ডাস্টবিন প্রেস সচিব, সে মিডিয়াতে এমন ভাবে সেটাকে খাইয়েছিল, বাংলাদেশের তথাকথিত বাঙ্গু মোমেনরা এরা ভেবে নিয়েছিল ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক প্লেয়ারের একটা ফোন কলে ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত করে দিয়েছেন। কি ভয়াবহ মিথ্যাচার! জাস্ট চিন্তা করেন কি লেভেলের ভাটপারেরা। বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে চৌবাচ্চা ডাস্টবিন প্রেস সচিব শফিকুল আলম সে মন্তব্য করবে, এটা তার ব্যক্তিগত চরিত্রে পরিণত হয়েছে। তো সেই চরিত্রের জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 35% যে কর, যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, এর সাথে আরো কয়েকটা দেশ যুক্ত আছে, জাপান সহ সম্ভবত আরো 16টা দেশ এখানে ইনক্লুডেড। এই শুল্ক আরোপের পর চৌবাচ্চা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে, ঘোড়ার আন্ডা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তোমার মতো ডাস্টবিনকে বা তোমার মতো ডাস্টবিনের যে মহাজন সুদখোর ইউনূস, একটা আন্তর্জাতিক মিথ্যুক, একটা প্যাথোলজিক্যাল লায়ার, একটা আন্তর্জাতিক জঙ্গি হিসেবে সে স্বীকৃতি পেয়েছে। সে যে কিভাবে কোন প্রক্রিয়ায় নোবেল পেয়েছে সেটা আমরা এখন বুঝে গেছি। সো ওইসব আন্তর্জাতিক খেলোয়াড়, ওইসব মহাজনকে দিয়ে, ওই ভালো বন্ধুত্বের দোহাই দিয়ে শুল্ক মওকুফ করা কিংবা বাতিল করে দেওয়া, এটা কোনোভাবে পসিবল না। আমরা ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছি, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আশা করছি। বাংলাদেশের সাথে শুল্ক আরোপ করলে বাংলাদেশের কি লাভ আর মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ সেটা তো বাংলাদেশের মানুষ জানে, অর্থনীতিবিদরা জানে, অনেকেই জানে। তোমার এই চৌবাচ্চা অর্থনৈতিক থিওরি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ হবে আমার মাথায় আসছে না। এটা লাভ হলে বাংলাদেশের হবে যদি তোমরা এটাকে বাতিল করে দিতে পারো ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে। ইতিমধ্যে শুনেছি ডক্টর খলিল রহমান যে নিরাপত্তা উপদেষ্টা, সে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক লবিস্ট নিয়োগ করেছে, লবিস্টদেরকে দিয়ে দরঝাপ পাড়তেছে এই শুল্ক কোনোভাবে একটু কমিয়ে নিয়ে আসা যায় কিনা। বাংলাদেশের আপামর জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, এখন তো শেখ হাসিনা সরকার ক্ষমতায় নাই, তাহলে 35% শুল্ক কেন আরোপ করা হলো? কেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূস এটাকে? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বা রাষ্ট্রপতির যে এক প্রকার
তার যে ঘুরে দাঁড়ানো বা এই বিষয়গুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতির এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? আরও যে দেশের রাজনীতির পরিস্থিতি, এগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে যা কিছু আমরা দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।